এই দেশে সাধারণত হচ্ছে 12,000 ইউরো হচ্ছে টিউশন ফি, অর্থাৎ বাংলাদেশের টাকায় হচ্ছে 14 লক্ষ ধরে নিলাম। তো আপনি যদি 50% স্কলারশিপ পান সেক্ষেত্রে 7 লক্ষ টাকা স্টিল ম্যানেজেবল পার ইয়ার। কাজ করে, পার্ট টাইম কাজ করেও আপনি এটা ম্যানেজ করতে পারবেন, ডিফিকাল্ট না। ইমদাদুল হক ইমন লিখেছেন, বাংলাদেশ থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করে ফিনল্যান্ডে এমএসসি করতে কত খরচ হতে পারে আনুমানিক? নিজের খরচ কি নিজে চালাতে পারবো নাকি বাড়ি থেকে টাকা আনতে হয়? আপনার ক্ষেত্রে কেমন ছিল? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ধরেন ফিনল্যান্ড এত ওপেন না অনেক অন্যান্য দেশের মতো, যেমন ইংল্যান্ড বা জার্মানি হয়তো বা টাকা দিলেই এখানে খুব ইজিলি যাওয়া যায় ইংল্যান্ড বা জার্মানিতে। বাট ফিনল্যান্ড অনেক সিলেক্টিভ, তারা যে সকল স্টুডেন্টদের সিলেক্ট করে বুঝে শুনেই সিলেক্ট করার চেষ্টা করে। বাট এটা ট্রু, দিনে দিনে এখন তারাও মার্কেটিং এর দিকে যাচ্ছে। বাট যদি খরচের কথা বলি, প্রথম কথাই হচ্ছে যে আপনি যখন এমএসসি তে আসবেন স্কলারশিপ পাচ্ছেন কিনা সেটা হচ্ছে 1 নাম্বার কোয়েশ্চেন। আপনি যদি স্কলারশিপ পেয়ে যান 100% তাহলে তো আপনার কোনো টিউশন ফি নাই। তাহলে সেক্ষেত্রে এই এই ফিল্ডে বা টিউশন ফিল্ড রিলেটেড তো আর কোনো খরচই হচ্ছে না, এটা এটা ডান। বাট যদি আপনি 50% স্কলারশিপ পান, এই দেশে সাধারণত হচ্ছে 12,000 ইউরো হচ্ছে টিউশন ফি, অর্থাৎ বাংলাদেশের টাকায় হচ্ছে 14 লক্ষ ধরে নিলাম। তো আপনি যদি 50% স্কলারশিপ পান সেক্ষেত্রে 7 লক্ষ টাকা স্টিল ম্যানেজেবল পার ইয়ার। কাজ করে, পার্ট টাইম কাজ করেও আপনি এটা ম্যানেজ করতে পারবেন, ডিফিকাল্ট না। বাট যদি আপনি 25% স্কলারশিপ পান তাহলে আমি রেকমেন্ড করবো আসার দরকার নাই। আপনি যদি মনে করেন কোনো স্কলারশিপই পান না তাতেও আসার দরকার নাই, কারণ হচ্ছে মিনিমাম লেভেলের একটা স্কলারশিপ নিয়ে আসা দরকার। আমি সেটা বলবো 50% সার্ভাইভের জন্য। আর এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি আপনার স্পাউস নিয়ে আসতে পারবেন। তো যেহেতু স্পাউস নিয়েই আসতে পারবেন সেক্ষেত্রে আপনার স্পাউস ফুল টাইম জব করতে পারবে, আপনি হয়তোবা তখন পড়াশোনায় মনোযোগ দিলেন। একজন জব করলেই মোর দেন এনাফ। যে এখানে থাকা খাওয়ার খরচ কি রকম আসে মান্থলি, হয়তোবা সর্বোচ্চ বাসা ভাড়া দেওয়ার পরে হচ্ছে 800 বা 900 ধরলাম এরকম, বা 1000 ইউরো হবে। একজন মানুষ যদি পার্ট টাইম জব করে 1200 ইউরো সে অনায়াসে ইনকাম করতে পারবে। সো এখন আপনি আসা মাত্রই তো একটা দেশে জব পাবেন না। সাপোজ আপনি সিলেট থেকে ঢাকা গেলেন বা ঢাকা থেকে সিলেট গেলেন, আপনার ওই জায়গায় এনভায়রনমেন্ট সেট আপ করতে করতে 6 থেকে 7 মাস লেগে যাবে। তাছাড়া যদি আপনি মনে করেন খুবই স্কিলফুল একজন মানুষ, তাহলে আপনার জন্য জব ম্যানেজ করা খুবই ইজি হবে পৃথিবীর যেইখানে যান। আর যদি নিজেই প্রশ্ন করেন নিজের যে আমার কেমন স্কিল আছে, আমার কেন কি জব দিবে, সেক্ষেত্রে আপনি খুঁজবেন অড জবগুলো। এখন অড জব একটা শব্দ আমরা বলি বিশেষ করে ক্লিনিং বা ফুড ডেলিভারি এগুলোর জন্য। তো এই দেশে তো তারা অড জব বলে না, এই দেশে সবগুলো জবকে সমানভাবে দেখা হয়। তো ওই জবগুলো ম্যানেজ করতে করতে অনেক সময় 6 মাস লেগে যেতে পারে, আবার কারো ক্ষেত্রে 1 মাসের মধ্যেও ম্যানেজ করতে পারে, কারো ক্ষেত্রে ওয়ার্স্ট কেসে হয়তো বা 9 মাসও লাগতে পারে। তো সেই 9 মাস আপনি কিভাবে সার্ভাইভ করবেন সেটা আপনার প্ল্যান থাকতে হবে। এখন দেখা গেল যে যেই 9 মাস আপনি জব পাচ্ছেন না বা 5 মাস জব পাচ্ছেন না, তখন তো আপনার এখানে থাকার জন্য খরচ করতে হবে, খাওয়ার জন্য খরচ করতে হবে। যদি একা হন সেক্ষেত্রে থাকা খাওয়া সব মিলে বাংলাদেশের 50,000 টাকা তো মিনিমাম যাবে, বা সর্বোচ্চ 60,000। তো ওই 60,000 করে 5 মাসে বা 6 মাসে একটা ব্যাকআপ আপনার যদি থাকে সেটা ভালো হয় আর কি। অথবা কেউ যদি এখানে আত্মীয় থাকে যে আপনার সাপোর্ট দিতে পারবে, তার বাসায় থাকতে পারবেন, তাহলেও কোনো সমস্যা নাই। তো আমি বলবো এটলিস্ট ধরেন 6 মাস না হলেও 3 মাসের একটা ব্যাকআপ নিয়ে আসার জন্য আর কি, ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার মনে হয় ফিনল্যান্ডের আমার জার্নিটা শেয়ার করেছি। আমি আসলে 5টা ইউনিভার্সিটি, 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম। প্রথম যে ইউনিভার্সিটি ওলু ছিল সেটা আমাকে আসলে আমার কি বলে আমাকে অ্যাকসেপ্ট করেনি। সেকেন্ডটা আমাকে অ্যাকসেপ্ট করেছিল এবং কোনো স্কলারশিপ দেয় নাই। তো আমি এখানেও গিভ আপ করে দিছিলাম অলমোস্ট। বাট থার্ড ইউনিভার্সিটি যেটা তাম্পেরে ইউনিভার্সিটি ছিল সেইটা আমাকে যখন আমার অফার পাঠাইলো যে 100% স্কলারশিপ দিবে, তখন তো অবশ্যই আমি হ্যাপি। বাট তখন হ্যাপি হলেও একটু সমস্যা ছিল যে আপনি ফিনল্যান্ডে আসতে হলে পার ইয়ারের জন্য একটা কস্ট আপনার অ্যাকাউন্টে রাখতে হয়, 1 বছরের লিভিং কস্টটা রাখতে হয়। তো আমার লিভিং কস্টের প্রয়োজন ছিল প্রায় 10 লক্ষ টাকা। তো 10 লক্ষ টাকা পার ইয়ার দেখাইতে হইতো তখন 1 বছরের জন্য। আপনি যদি 2 বছরের মাস্টার্স কোর্সের জন্য আসতে চান, আপনি চাইলে 2 বছরের দেখাতে পারবেন, অর্থাৎ ধরেন 10-10-20 লক্ষ, অথবা চাইলে 1 বছরের জন্য দেখাতে পারবেন 10 লক্ষ। তো 1 বছরে দেখাইলে 1 বছরের ভিসা দিবে, 2 বছর দেখাইলে 2 বছরের ভিসা। কিন্তু এই দেশে মাস্টার্সের ডিউরেশন হচ্ছে 2 বছর। তার মানে আপনি আসবেন, এসে 1 বছর পর আবারও এক্সটেনশন করতে হবে। তো 10 লক্ষ টাকা আমার দেখানোর জন্য একটু টাফ ছিল, যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি, আর বাবার তখনও রিটায়ারমেন্ট হয় নাই, সো কোনো টাকা পয়সাও ছিল না। একটু এই ক্ষেত্রে আমার অনেক ব্যাক পাইতে হয়েছিল। বাট যাই হোক, সামহাও পরবর্তীতে ম্যানেজ করতে পেরেছি এবং অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই এর জন্য ধরেন আপনি ইন্ডিয়া যাইতে হবে। আমার যেহেতু স্কলারশিপ ছিল 100%, কোনো টিউশন ফি নাই, জাস্ট আমি ইন্ডিয়াতে যাওয়া আসা খরচ, অ্যাপ্লিকেশনের খরচ
সব মিলে যদি আমি বলি 1 লক্ষর মধ্যে সবকিছু কাভার দেওয়া সম্ভব। বাট আমি যেহেতু তখন ধরেন একটু কমফোর্ট লাইফ পছন্দ করতাম, এটা হচ্ছে এগেন একটা বাই ডিফল্ট সিলেটি নেচার বা আমার বিভাগের নেচার, খান বা না খান হচ্ছে মানে রাজার মতো চলতে হবে ওইরকম একটা নেচার। সো দেখা গেল 1 লক্ষ হয় না, আমার 2 লক্ষর মতো খরচ হয়েছে, এরকম ছিল। বাট 1 লক্ষ খরচ হবে যদি আপনি স্কলারশিপ পেয়ে যান, আমি যেটা মনে করি সর্বোচ্চ, অথবা 1,20,000 থেকে 30,000, এই এতটুকুই, তাছাড়া আর কোনো খরচ নাই। এবার আপনি যদি ভিসা হয়ে যায়, যেটা 100%ই হয় মোটামুটি এখানে ভিসা দেয়, সেক্ষেত্রে আপনি ফ্লাইটের খরচটা ধরতে পারেন 80,000 বা 90,000 এরকম ফ্লাইটের খরচ আপনার কোস্টিংটা আসে। আর সবচেয়ে পজিটিভ যেটা ফিনল্যান্ডের, অন্যান্য দেশে যেটা আমি দেখি নাই তেমন একটা, এখানে স্টুডেন্ট হাউজিং আপনার আগে থেকে রেডি করা থাকে। অর্থাৎ ইউনিভার্সিটি আন্ডারে অনেক হাউজিং আছে, অনেকগুলা বাসা আছে, তারা শুধু স্টুডেন্টদের জন্য ম্যানেজ করে এখানে। এটা হচ্ছে খুবই একটা পজিটিভ জিনিস। তো আমি আসার সাথে সাথে পেয়ে যাই নাই, আমি আসার 1 মাস পরে আমি একটা বাসা পাইছি এখানে। তো যেটা আমি ইংল্যান্ডে পাই নাই, এবং সেই জন্য ইংল্যান্ডে অনেক সাফার করতে হয়েছে। ইংল্যান্ডে আপনি প্রাইভেট হাউজিং এ থাকতে হয়, সো ল্যান্ডলর্ড বা যারা হোম ওনার তারা অনেক সময় অ্যাডভান্টেজ নেয়, এবং যাদের সাথে শেয়ারে থাকবেন তারাও অ্যাডভান্টেজ নেয়। বাট এখানে আপনার বাসা সবকিছু হচ্ছে একেবারে নিট অ্যান্ড ক্লিন, ভার্সিটি কন্ট্রোল করতেছে, থার্ড পার্টি কোনো নাই, ঝামেলাও নাই এখানে। সো এই হচ্ছে ওভারঅল কস্টিং সম্পর্কে বললাম, আশা করি।